আপনারা শুনছেন কারিগরি কবিয়াল প্রেজেন্টস সাসপেন্স অটোপসি। গল্প পাঠে সুপ্রিয় সেনগুপ্ত। নিশিগন্ধার নৈশ ভ্রমণ। এই গল্পের লেখক ও লেখিকা পাঁচজনেই ফেসবুকের বিভিন্ন গ্রুপে লেখেন, যেমন ভূতভূতম, ইচ্ছে ডানা ইত্যাদি। এরা হলো তীর্থা, কাকলি, চিকন, স্বাতী আর শঙ্কর চ্যাটার্জি। এদের পাঁচজনের মিলিত নাম পঞ্চমুণ্ডী। এই কাহিনী তাদেরই লেখা। আজকের গল্প নিশিগন্ধার নৈশ ভ্রমণ। মুখে একরাশ বিরক্তি নিয়ে প্রায় বিধ্বস্ত অবস্থায় বাস থেকে নামল মহুয়া। বিজনপুর স্টপেজে সেই একমাত্র যাত্রী ছিল। তাকে নামিয়ে দিয়ে বাসটা ধুলো উড়িয়ে পথের বাঁকে মিলিয়ে গেল। বাসের ভিড়ে ঘেমে নিয়ে একসা মহুয়া চুড়িদারের ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে এগিয়ে চলল কালভার্টের দিকে। এখানেই ভাই অমলকান্তির অপেক্ষা করার কথা। এখন মার্চ মাসের শুরু, দুদিন পরেই দোল। শহরের বাতাসে শীতের রেশ মিলিয়ে গেলেও গ্রামেগঞ্জে এখনো হালকা শিরশিরানি অনুভূত হয়। কিন্তু বাসে প্রচন্ড ভিড় থাকার কারণেই মহুয়ার ঘর্মাক্ত শরীরে প্রকৃতির এই নরম শীতলতা বেশ আরামদায়ক লাগছে। বাস রাস্তা থেকে কালভার্ট সামান্যই রাস্তা। মিনিট দুয়েকের মধ্যেই সেখানে পৌঁছে গেল মহুয়া। কিন্তু সেখানে গিয়ে হতাশ হলো সে। যা ভয় করেছিল তাই হয়েছে। তার দেরি দেখে ভাই অমলকান্তি নির্ঘাত বাড়ি ফিরে গেছে। এখন এতটা পথ তাকে একাই ফিরতে হবে। অমলকেও দোষ দেওয়া যায় না, বাসটা প্রায় 3 ঘন্টা লেট করেছে। বিকেল 4টের বদলে সন্ধ্যে 7টায় বিজনপুরে এসে পৌঁছেছে। রাস্তায় একটা অ্যাক্সিডেন্টের ফলে প্রায় 3 ঘন্টা বাসটা জ্যামে আটকে ছিল। মহুয়া তার মোবাইলটাও হোস্টেলের রুমেই ফেলে এসেছে। তাই রাস্তায় থাকাকালীন অমলের সাথে কোনো রকম যোগাযোগই করতে পারেনি। অমল নিশ্চয়ই তাকে ফোন করেছিল অনেকবার। তারপর এত দেরি দেখে বাড়ি ফিরে গেছে। বাড়ির লোকও নিশ্চয়ই খুব চিন্তা করছে। এসব 7-5 ভাবতে ভাবতেই বাড়ির পথে পা বাড়ালো মহুয়া। এখান থেকে বাড়ি প্রায় ঘন্টাখানেকের হাঁটা পথ। মহুয়া গ্রামের মেয়ে, 1 ঘন্টা হাঁটা তার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু 4 ঘন্টা বাস জার্নি করার পর 1 ঘন্টা হাঁটা বেশ কষ্টকর, তা বলাই বাহুল্য। তাছাড়া বেশিরভাগ দিনই সে শনিবারের অনার্স ক্লাসটা সেরে দুপুর 12টার বাস ধরে। তারপর যতক্ষণ বাস বিজনপুরে এসে পৌঁছয় মহুয়ার শরীর জুড়ে ক্লান্তি বাসা বাঁধে। তাই সপ্তাহান্তে তার ফেরার দিনগুলোই ভাই অমলকান্তি সাইকেল নিয়ে বিকেল 4টের সময় এই কালভার্টের কাছে অপেক্ষা করে। তবে আজ কলেজ ছুটি থাকায় মহুয়া সোজা হোস্টেল থেকে বাড়ি ফিরছে। বিকেলের আলো মিলিয়ে গেছে অনেক আগেই। মাথার উপর গোল রূপোর থালার মতো চাঁদ উঠেছে। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারপাশ। মহুয়া সোজা পথ ছেড়ে শর্টকাট ধরল। বাঁ হাতে ধান জমি আড়াআড়ি টপকে মিনিট 10 গেলে একটা ছোট বাগান। বাগান টপকে মিনিট 20 হাঁটলেই হালদারদের পদ্ম দিঘি। দিঘিকে ডাইনে রেখে আরো 10 মিনিট হাঁটলে তার বাড়ি। কালভার্ট ছেড়ে ধান জমির আলপথ ধরে এগোতে লাগলো মহুয়া। ফুটফুটে জ্যোৎস্নায় সামনের বাগানটা আবছা দেখা যাচ্ছে। খোলা মাঠে ফুরফুর করে হাওয়া বইছে। মহুয়া নিজের মনেই গুনগুন সুরে গান ধরল একটা। চাঁদের আলোয় পথ ঘাট বেশ স্পষ্ট। মহুয়া একবার কবজি উল্টে হাত ঘড়িটা দেখল। এখন 7:15। তার মানে এই পথে গেলে সে 8টার মধ্যেই বাড়ি পৌঁছে যাবে। ধান জমির আলপথ শেষ, এবার বাগানটুকু পেরোতে হবে। বাগান বলতে বেশ কয়েকটা আম, লিচু, খিরিস আর নারকেল সুপুরি গাছ ইতস্তত ছড়িয়ে আছে বেশ খানিকটা জায়গা জুড়ে। তবে বাগানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলার পথে অনাবশ্যক আগাছা নেই।
বারবার থমকাতে হয় না। মহুয়া এগিয়ে চলেছে আপন খেয়ালে। বাগানটাও প্রায় শেষ হয়ে এসেছে। গাছপালার ফাঁক ফোকর দিয়ে দূরের মেঠো রাস্তা স্পষ্ট দেখতে পাচ্ছে সে। বাগানের শেষ প্রান্তে একটা হাসনুহানার ঝাড়, সেই ফুলের তীব্র গন্ধ ভেসে আসছে বাতাসে। এই পাণ্ডব বর্জিত নিস্তব্ধ শুনশান জঙ্গলে হঠাৎ করেই কেন জানি না মহুয়ার নিশি বৌদির কথা মনে এলো। হাসনুহানার গন্ধ নিশি বৌদির নাকি খুব পছন্দের। হাঁটতে হাঁটতে বাগানের একেবারে শেষ প্রান্তে হাসনুহানা গাছটার কাছে এসে থমকে দাঁড়ালো মহুয়া। সবিস্ময়ে দেখল হাসনুহানার ঝোপটার ঠিক পাশেই হাসি হাসি মুখে নিশি বৌদি দাঁড়িয়ে আছে তার সেই চেনা রূপে। পাট ভাঙা দামি শাড়ি, কাজল কালো দুটো মায়াবী গভীর চোখ, আর কোমর ছাপানো এক ঢাল খোলা চুল। নিশি বৌদি একবার হাতছানি দিয়ে ডাকলো মহুয়াকে। মহুয়া কয়েক মুহূর্ত কি যেন ভাবলো, তারপর হনন করে বাগান পেরিয়ে মেঠো পথ ধরলো। তার মাথার মধ্যে পাক খাচ্ছে এখন একটাই প্রশ্ন, না হয় বিপাকে পড়ে এই রাত দুপুরে আগান বাগান দিয়ে বাড়ি ফিরছে, কিন্তু নিশি বৌদি এখন এখানে কি করছে? তবে কি লোকে যা বলে তাই ঠিক? মূলত সে কথা ভেবেই নিশি বৌদির হাতছানিতে আজ ছাড়া না দিয়ে চলে এসেছে মহুয়া। নিশি বৌদির পুরো নাম নিশিগন্ধা চৌধুরী। এ গাঁয়েরই সুধীরদার বউ। সুধীরদা কলকাতায় চাকরি করে, সপ্তাহে সপ্তাহে গ্রামের বাড়িতে আসে। নিশি বৌদিকে হঠাৎই একদিন বিয়ে করে গ্রামের বাড়িতে নিয়ে এসেছিল সুধীরদা। কোথা থেকে কিভাবে বিয়ে হলো তা গ্রামের কেউ জানে না। গ্রাম জুড়ে এ নিয়ে চলে কানাঘুষো। সুধীরদা সারা সপ্তাহ শহরে থাকে, সপ্তাহান্তে বাড়ি আসে। নিশি বৌদিও বিশেষ কারো সাথে মেলামেশা করে না। তবে কেন জানি না মহুয়াকে দেখলে হাসে, মাঝে মধ্যে টুকটাক কথাও বলে। গ্রামের লোকের নিশিগন্ধাকে নিয়ে কৌতূহল আর আলোচনার শেষ নেই। তারা নিশি বৌদিকে পছন্দও করে না। সবাই বলে নিশি বৌদির নাকি চরিত্র খারাপ। তবে কি গাঁয়ের লোকে সত্যি কথাই বলে? প্রায় 2 বছর হলো শহরের হোস্টেলে থেকে মহুয়া পড়াশোনা করছে। গ্রামের মানুষের এই অনাবশ্যক কৌতূহল আর সমালোচনাতে আজকাল সে বিরক্ত হয়, কিন্তু আজ এই সময় এমন জায়গায় বৌদিকে দেখে একটা সন্দেহ উকি মারে মহুয়ার মনেও। মনে একরাশ সন্দেহ আর কিছুটা অস্বস্তি নিয়ে বাড়ির দিকে তাড়াতাড়ি পা চালায় সে। বাড়ি ঢুকতেই উৎকণ্ঠিত বাবা মা ছুটে আসে। তাদের সব প্রশ্নের জবাব দিয়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম নিতে যাবে, হঠাৎ খেয়াল হলো এসে থেকে ভাইকে তো দেখেনি একবারও। মাকে ডেকে জিজ্ঞেস করতে যাবে, ঠিক তখনই দেখলো অমল বাড়ি ঢুকে সোজা নিজের ঘরে চলে যাচ্ছে। খুব অবাক হলো মহুয়া। যে অমল দিদি অন্ত প্রাণ, সে দিদি এসেছে জেনেও তার সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছে। একটু অভিমানও হলো, তবু ডাকলো, কি রে ভাই, দেখা না করেই চলে যাচ্ছিস যে বড়? অমল চমকে উঠে তাকায় ওর দিকে। এক মুহূর্তের জন্য যেন ওর চোখ দুটো জ্বলে উঠল বলে মনে হয় মহুয়ার। অমল বলে, ও দিদি, তুই এসে গেছিস? আমি তো জানতাম না। মহুয়া দেখে ভাইয়ের চেহারাটা খুব খারাপ হয়ে গেছে, কেমন যেন রোগা আর ফ্যাকাশে লাগছে, গলার হাড় বেরিয়ে গেছে। ও বলে, এ কি চেহারা হয়েছে তোর? আর আমি নিতে এলি না কেন রে? আমি গেছিলাম তো, তোর বাসটা এত লেট করছিল, তোর ফোনটাও লাগছিল না কিছুতেই। হ্যাঁ, আমি ফোনটা না হোস্টেলেই ফেলে এসেছি রে। তা তুই তো পরেও একবার যেতে পারতিস। এবার একটু আমতা আমতা করে অমল বলে, না আসলে মানে একটা কাজ ছিল তাই। আরে তুই এত ক্লান্ত, এখন বিশ্রাম নে, কাল বরং কথা হবে। বলেই হন্তদন্ত হয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আর চেঁচিয়ে মাকে বলল, মা আজ রাতে খাবো না। রান্নাঘর থেকে মায়ের গজগজানি শুনে মহুয়া আস্তে আস্তে রান্নাঘরের চৌকাঠে এসে দাঁড়ালো। আচ্ছা মা, ভাইয়ের কি হয়েছে বলো তো?
কেমন যেন অন্যরকম লাগলো। মা গম্ভীরভাবে বলে উঠল, জানি না বাবা, কি যে হয়েছে ছেলেটার। সারা দিন বাইরে বাইরে, খেলাধুলাও বন্ধ করে দিয়েছে, পড়াশোনাটাও করে না ঠিক মতো। বাড়িতে থাকলে সারাক্ষণ ঘরের দরজা বন্ধ। সে কি, তোমরা ওকে কিছু বলছো না কেন মা? এভাবে চললে তো পাশটুকুও করতে পারবে না। আমাদের কথা শুনলে তো উল্টে কিছু বলতে গেলেই চেঁচিয়ে বাড়ি মাথায় করে। কি যে ভয় করে ছেলেটাকে নিয়ে। একে তো গ্রামের এই অবস্থা। কেন, গ্রামের আবার কি হলো? সারা পথে মনে হলো বটে একটু যেন থমথমে, রাস্তায় লোকজন নেই বললেই চলে। তা আমি ভাবলাম সন্ধে হয়েছে তাই। আসলে পড়ার চাপে তুই প্রায় 3 মাস বাড়ি আসিসনি, আর পরীক্ষা চলছিল বলে আমরাও তোকে কিছু জানাইনি। মহুয়া একটু অবাক হয়ে তাকায়। গত 3 মাসে এই গ্রামে 5 জন মারা গেছে, খুব অস্বাভাবিকভাবে। মায়ের কথায় চমকে ওঠে মহুয়া, চায়ের কাপটা হাতেই ধরা থেকে যায়। মা বলে চলে, শেষ জন হলো অমলের প্রাণের বন্ধু নিখিল। কি বলছো তুমি মা? ছিছিয়ে উঠল মহুয়া। মা বলল, কিছুদিন ধরে এই গ্রামের সব অল্প বয়সী ছেলেদের আড্ডা হয়ে উঠেছিল সুধীর আর নিশির বাড়ি। প্রথম জেলেপাড়ার ছেলেটি মারা যেতে একটু হইচই হয়, কিন্তু তারপর আরো 2 জন একইভাবে মারা যেতে সবাই খুব ভয় পেয়ে যায়। শুধু তোর ভাই আর কজন নিশির বাড়ির রাতের আড্ডাটা থামায়নি। এক একদিন তো রাতে বাড়ি পর্যন্ত ফেরে না। ওদের বাড়িতে ডাকতে গিয়ে দেখা গেছে বাড়িতে তালা মারা। সবাই মিলে কোথায় যে যায় কে জানে। আবার ভোর হতে বাড়ি ফিরে আসে। কোথায় যে কি করছে তোর ভাইটা কি জানি। বলতে বলতে মা কেঁদে ফেলে, আর মহুয়া সব শুনে স্থানুর মতো দাঁড়িয়ে থাকে। কি করবে ভেবে পায় না। কোনো মতে আধো ঘুমে এপাশ ওপাশ করে রাতটা কাটিয়ে ভোর হতে না হতে মহুয়া ছুটে যায় ওর বন্ধু রিনার বাড়ি। সেখানে পুরো ব্যাপারটা বিস্তারিত শোনে। যে কজন মারা গেছে তাদের প্রত্যেকের দেহ জলে ভাসছিল। কারো দেহে আঘাতের কোনো চিহ্ন ছিল না, কিন্তু প্রতিটা দেহই ছিল রক্তশূন্য, ফ্যাকাশে। গ্রামের লোকের ধারণা জলে পড়ে থাকার জন্যই এই অবস্থা, কিন্তু রিনার ধারণা এর পেছনে অন্য কোনো রহস্য আছে। অমল আর রিনার ভাই বিপুল দুজনেই এখনো নিশির খপ্পরে। তাই রিনা বলে, মৌ, ওদের বাঁচাতে হলে এই নিশি বৌদির রহস্য আমাদের জানতেই হবে, তো সাহায্য চাই যে। মহুয়া বলে, শোন, তার জন্য আজ রাতেই আমাদের যা করবার করতে হবে। নিশি বৌদির এই নৈশ অভিযানের আসল উদ্দেশ্য যে করেই হোক আমাদের জানতেই হবে। পরদিন ওরা দুজন গ্রামটা ঘুরে আসার নাম করে বেরোল। উদ্দেশ্য নিশিগন্ধা সম্পর্কে কিছু খবর জানা, কিন্তু কেউই তেমন কিছু বলতে পারল না। দিনের আলোয় তাকে প্রায় কেউ দেখেইনি বলতে গেলে। বেশিরভাগ মহিলারা তো বলল সূর্যের আলো গায়ে লাগলে বোধহয় ও গলে যাবে, তাই হয়তো দিনের বেলা নিশি বাইরেই বেরোয় না, এমনকি পুকুর ঘাটেও যায় না। সন্ধ্যের আলো আঁধারিতেই নাকি তার দেখা মেলে। তবে ছেলেরা অনেকেই বলল সন্ধ্যেবেলা মাঠ থেকে ফেরার সময় রোজই ওকে দেখে পাট ভাঙা শাড়ি পরে এলো চুলে গ্রামের শেষ সীমানায় যে বাঁশঝাড়টা আছে সেটা পেরিয়ে শ্মশানের দিকে যেতে। মৌ আর রিনা বুঝল যে নিশিগন্ধার নৈশ অভিযানের রহস্য উদ্ঘাটন করতে হলে আর গ্রামবাসীদের বাঁচাতে তাদের নিশি বৌদিকে ছায়ার মতো অনুসরণ করতে হবে। বিজনপুরে মহুয়া এসে অবধি লক্ষ্য করছে অমলকান্তি যে কোনো ছলেই হোক মহুয়াকে এড়িয়ে চলছে। সকাল হলে কোথায় যেন বেরিয়ে যাচ্ছে, আর প্রায় শেষ রাতে ফিরছে। কোথায় যায়, কি খাচ্ছে কেউ জানে না। আগে মহুয়া এলে অমল দিদির সাথে সবকিছু গল্প করত, এবারে ভাই যেন ওকে পছন্দই করছে না, কিছু বলার সুযোগও পাচ্ছে না মহুয়া। রিনার সাথে কথা বলে বুঝেছে ওর ভাইয়ের আচরণও অনেকটা পাল্টে গেছে, কেমন যেন ঘোরের মধ্যে থাকছে।
মহুয়া যে অমলের ঘরে ঢুকবে সে রাস্তাও বন্ধ। অমল নিজের হাতে তালা দিয়ে যায়, চাবিও নিয়ে যায়। এভাবেই কটা দিন কেটে গেল। সেদিন ছিল শনিবার। মহুয়া আর রিনা বেরিয়েছিল বাজারের দিকে। ওদের আর একটা উদ্দেশ্যও ছিল, নিশি বৌদির বাড়ির দিকটাও লক্ষ্য করা। ফেরার সময় ওরা চৌধুরী বাড়ির সামনে দিয়ে ফিরছিল। হঠাৎ দেখে নিশি বৌদি আর সুধীরদা দুজনেই কোথায় যেন বেরোচ্ছে। নিশি বৌদির পরনে কালো কাঞ্জিভারম, সুধীরদা কালো স্যুট। ওদের দেখে মিষ্টি করে হাসলো নিশিগন্ধা। বলল, কেমন আছো মহুয়া? অনেকদিন আসো না, একদিন এসো আমার বাড়িতে। মহুয়া বলল, আসবো বৌদি একদিন। তা তোমরা চললে কোথায়? নিশিগন্ধা বলল, একটা পুজোর নিমন্ত্রণ আছে গো, সেখানেই যাব। এসো একদিন, কেমন? মিষ্টি মেয়ে। বলে থুতনিটা নেড়ে একটু আদর করলেন মহুয়াকে। আর তাতেই চমকে গেল মহুয়া। ওর সারা শরীরটা যেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গেল। রিনা ওকে ঠেলা দিল। কিরে মৌ, কি হলো তোর? নিশি বৌদি খুব সুন্দরী না রে রিনা? কেন যে লোকে এত ভুল বোঝে। রাতে খেতে বসে মহুয়া মাকে বলল সন্ধেবেলার কথা, ওর শরীরের শিহরণের কথা। ওর মা শুনে ওকে এক ধমক দিলেন। কে বলেছিল এই মেয়ে ছেলেটার বাড়ির দিকে যাবার? এমনিতেই অমুকে নিয়ে এত অশান্তি, তার মধ্যে উনি এলেন পরের ওকালতি করতে। মহুয়ার বাবাও বললেন যে ওদের সাথে মেলামেশা না করতে। খাওয়া শেষ করে মৌ ওর সবচেয়ে প্রিয় জায়গা, ওর ঘর লাগোয়া বারান্দাটাতে বসলো, কানে মার মোবাইলের ইয়ার প্লাগটা গুঁজে। কদিনের ঘটনাবলী নিয়ে ও ভাবছিল। ওকে অমলের না আনতে যাওয়া, ওকে এড়িয়ে যাওয়া, গত 3 মাসে পর পর 5টি ছেলের রহস্য মৃত্যু, এসব বেশ অদ্ভুত। সর্বোপরি নিশি বৌদির ওর প্রতি একটু বেশি আকর্ষণ। তার মন বলছে সবকিছু যেন একই সুতোয় বাঁধা, কিন্তু সুতোর প্রান্ত দুটো খুঁজে পাচ্ছে না ও। কখন যেন একটু ঝিমুনি এসে গেছিল মহুয়া। হঠাৎ, কিরে দিদি, এখনো ঘুমাসনি? শুনে চমকে উঠল ও। হ্যাঁ ভাই, আয়। তুই তো আমাকে দেখতেই পাচ্ছিস না, আমাকে এমন এড়িয়ে যাচ্ছিস কেন রে? বলতে বলতে অভিমানে গলা বুঝে এলো মহুয়ার। না রে দিদি, আসলে আমি একটু ব্যস্ত রে, তাই। কথায় কথায় মহুয়া দেখল অমলকান্তির পরনেও কালো জামা প্যান্ট, অথচ অমল কোনোদিন কালো পছন্দ করত না। গত 2-3 বছর আগে মহুয়া শান্তিনিকেতন গিয়েছিল বন্ধুদের সাথে। সেখান থেকে ভাইয়ের জন্য একটা কাঁথা কাজের পাঞ্জাবি এনেছিল। শুধুমাত্র কালো বলে সেটা পরেই নি অমল। কি রে ভাই, কালো জামা পরেছিস? আগে তো কোনোদিন পরতিস না। আমি এখন অনেক কিছু করি দিদি, যা আগে করতাম না। বলে রহস্য করে হাসলো ও। আধো অন্ধকারে মহুয়ার মনে হলো ওর চোখ দুটো যেন অস্বাভাবিক রকম উজ্জ্বল, আর হাসিটাও কেমন যেন শিকার দেখলে সাপদের দন্ত বিকাশ। নে ঘরে যা দিদি, ঘুমো গিয়ে। বলে দিদির হাত ধরল অমল। দ্বিতীয়বার আবার সেই অনুভূতি হলো মহুয়ার, ঠিক যেমন নিশি বৌদির ছোঁয়ায় হয়েছিল। ও অমলকে বলল রাতের খাবারের কথা। উত্তরে অমল বলল ও সোজা নিমন্ত্রণ বাড়ি থেকে আসছে, তাই খিদে নেই। একটা আলো আঁধারি ঘর, আলোর চেয়ে আধারটাই যেন বেশি। কতগুলো প্রদীপ জ্বলছে মাত্র। ঘরের একটা দেওয়ালে বিভৎস কতগুলো চালচিত্র, তার উল্টো দিকে কয়েকজন বসে আছে বজ্রাসনে। তাদের মধ্যমণি এক নারী। তারা প্রত্যেকে কিছু দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করছে।
আর মাঝে মাঝে সামনের জ্বলন্ত ধুনিতে আহুতি দিচ্ছে। মহুয়া ধীরে ধীরে এগিয়ে গেল ওদের দিকে। এ কি, এই যে নিশি বৌদি, সুধীর দা, অমল কান্তি আর রিনার ভাই আর ছেলে। মহুয়া চেনে না তাকে। এরা প্রত্যেকে কালো পোশাক পরা, সন্ধ্যাবেলায় যেমন দেখেছিল। শুধু এখন প্রত্যেকের কপালে অদ্ভুত একটা চিহ্ন আঁকা, লাল আর কালোতে। এই ঘরটাও কেমন যেন চেনা লাগছে মহুয়া। এই ঘরটাতেই তো সেদিন নিশি বৌদি ঢুকে গিয়েছিল, যেদিন ও আর রিনা নিশি বৌদিকে অনুসরণ করে শ্মশানের দিকে গেছিল। হঠাৎ করে মন্ত্র উচ্চারণ বন্ধ হয়ে গেল। নিশি বৌদি চোখ খুললেন, তারপর মহুয়াকে ডাকলেন। এসো মহুয়া, আমি জানতাম তুমি আসবে, তোমাকে তো আসতেই হতো। চমকে উঠল মহুয়া। মানে আপনি জানতেন আমি আসবো? কিভাবে? আমি যখন সন্ধ্যায় তোমাকে ছুঁয়েছিলাম তখনই আমার ইচ্ছা শক্তি প্রবেশ করেছে তোমার মধ্যে। তারপর আমার দূত হয়ে অমল তোমার মধ্যে ওর ইচ্ছা শক্তি প্রবেশ করিয়েছে। তুমি এখন আমাদের ইচ্ছাধীন। তোমাকে আহুতি দিয়ে আমি অসীম ক্ষমতা লাভ করব। আপনি আপনি কি বলছেন এসব? আর অমল, তুই কি করছিস সেখানে? চিৎকার করে মহুয়া। মহুয়ার কথায় উত্তর দেয় অমল। তোকে আমি আমার গুরুমার কাছে উৎসর্গ করব দিদি। তোর আগে আরো 5 জনকে আহুতি দিয়েছি। 5টি পুরুষ অর্থাৎ পঞ্চভূত, আর 1টি নারী মানে আদি শক্তিকে শয়তানের কাছে উৎসর্গ করলেই আমরা সর্বশক্তিমান হব। আয় দিদি, আয়, প্রবেশ করে এই নরকের আগুনে। প্রাণপণে চিৎকার করে ওঠে মহুয়া। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। পড়ি কি মরি করে মহুয়া ছুটে গেল দরজার দিকে, কিন্তু পালাতে গিয়ে দেখে কতগুলো হাত ওর দিকে এগিয়ে আসছে। মৌ, এই মৌ, মৌ কি হলো? স্বপ্ন দেখছিলি? মার ডাকে ঘুম ভাঙল মহুয়ার। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, গায়েও জ্বর। ও কি তবে দুঃস্বপ্নই দেখছিল? না, ভাইয়ের ঘরে আজ ঢুকতেই হবে। রিনা বলছিল সেদিন ওর ভাইয়ের ঘর থেকে ও কিছু অদ্ভুত জিনিস পেয়েছে। কিছু শুকনো ফুল পাতা আর একটা লাল ছোট কাপড়ের টুকরো, যাতে অদ্ভুত সব চিহ্ন আঁকা। এই কালাজ্বরটা বেশ ভালোই ভোগালো। শরীরে সর্বশক্তি প্রায় নিঃশেষ করে দিয়েছে। হাত পা মুড়ি দিয়ে মহুয়া আস্তে উঠে পড়ল বিছানা ছেড়ে। জানালার হালকা রোদে বাইরে চোখ যেতে হঠাৎ ওর শরীরে একটা আলোড়ন খেলে গেল। বাগানে কাঠচাপা গাছের পাশে ওটাকে নিশি বৌদি না? ঠিক এক দৃষ্টিতে জানলার দিকে তাকিয়ে। এত তীক্ষ্ণ সে হিমশীতল দৃষ্টি যেন মহুয়ার চোখের মধ্যে দিয়ে সারা শরীরে বয়ে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে। কি যেন এক প্রবল আকর্ষণ ওকে টেনে নিচ্ছে নিশির দিকে। গলা শুকিয়ে আসছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। মাকে ডাকার চেষ্টা করেও পারল না। সব অন্ধকার হয়ে আসার আগে খুব পরিচিত গলা শুনতে পেল। জ্ঞান যখন ফিরল তখন মাথার কাছে মা বসে, বাবা পায়চারি করছে। মহুয়া বলল, কি হলো মা, তোমরা এখানে? মা বলল, যা ভয় পাইয়ে দিয়েছিলি, তোর জন্য জল খাবার আনতে গিয়ে ফিরে এসে দেখি তুই জানলার পাশে মাটিতে পড়ে আছিস। কথা বলতে হবে না, শো দেখি, শরীরে কিচ্ছু নেই। কিন্তু মহুয়া শুতে পারছে না। কিসের একটা গন্ধ ওকে টানছে। মহুয়া মাকে বলল, মা, ধূপ জ্বালিয়েছ? সে তো কোন সকালে, এখন তো কোনো ধূপ জ্বালাইনি। মায়ের অবাক দৃষ্টি
আর বাবার বিহবলতা দেখে চেপে গেল ও। কিন্তু ভেতরটা পাগল হয়ে গেল। কিসের গন্ধ ওটা? ও চোখ বন্ধ করে পড়ে রইল। মা বাবা বেরিয়ে যাবার পর ও উঠে দরজার দিকে গিয়ে দেখল ভাইয়ের ঘরে তালা নেই। তার মানে ভাই ঘরেই আছে। মহুয়া তাক থেকে গা মাখার সাবানটা হাতের মুঠোয় তুলে নিল। তারপর ভাইয়ের দরজায় টোকা দিল। একবার, দুবার, তিনবারের বার ভাই দরজাটা খুলে ফেলল। আরে দিদি, ঘুমাসনি? যা রেস্ট কর, এত শরীর খারাপ তোর। মহুয়া বুঝলো যে ভাই কাটাতে চাইছে ওকে, কিন্তু ওকে আজ ঢুকতেই হবে। মহুয়া ওকে ঠেলে ঢুকলো। শর্ত ঢুকতে দে। আরে কি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার খুব মাথা ঘুরছে। বলে প্রায় ঠেলে ঢুকে বিছানায় বসে চারদিকে চোখ বোলাতে লাগলো। কোথায় রেখেছে সেই ব্যাকুল করা গন্ধ? মাথা কাজ করছে না, কিন্তু ওকে জানতেই হবে। ও দেখলো অমলকান্তি ওর দিকে শান্ত দৃষ্টিতে দেখছে, কিছু করার চেষ্টা করছে। মহুয়া ভাইকে ব্যস্ত করার জন্য বলল, ভাই, আমার খুব কষ্ট হচ্ছে রে, শ্বাস নিতে পারছি না। প্লিজ প্লিজ মাকে নিচ থেকে ডেকে আন ভাই, পারছি না। অমলকান্তি মুহূর্তের জন্য দ্বিধাবোধ করেও চলে গেল। সেই সুযোগে দরজার উপর ঝোলানো তালাটা থেকে চাবিটা নিয়ে সাবানে চেপে ধরল। সিঁড়িতে ওদের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। তারপরে ওরা আসছে। তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি চাপ দিয়ে তালাটা রাখতে যাবে, ভাই চলে এলো। কারোর কিছু বোঝার আগেই দরজার সামনে মুখ থুবড়ে পড়ে গেল। মা ছুটে এসে জড়িয়ে ধরতেই মা আঁচলের তলায় জামার ভিতর সাবানটা পুড়ে দিল। মা চমকে কিছু বলার আগেই বলল, মা, আমি আর পারছি না মা, দম যেন বন্ধ হয়ে আসছে। মা শুধু বোকার মতো অনুসরণ করল। ওর মার হাত শক্ত করে চেপে ধরল। মা বুঝতে পারলেন যে মেয়ে কিছু করতে চাইছে, কিন্তু কি? ছেলেকে বললেন, শিগগিরই তোর বাবাকে ডেকে আন, পাশের বাড়ির গোপাল কাকুর সাথে আছেন। মা বুঝতে পেরেছিলেন যেমন করেই হোক না কেন ছেলেকে এখান থেকে সরাতেই হবে। মহুয়া দেখল ভাই বেরিয়ে গেল। অত কষ্ট করে সাবানের চাবির ছাপ তুলে চাবি তৈরি করে যখন মহুয়া ভাইয়ের অবর্তমানে ঘরের সামনে এলো, দরজায় ঝোলানো নতুন চকচকে তালাটা ওকে যেন ব্যঙ্গ করে উঠল। একরাশ নিরাশা ওকে গ্রাস করল। তার মানে অমল ওর গোয়েন্দাগিরি আগেই ধরে ফেলেছে। তীব্র মাথা ঝিমঝিম করা গন্ধটার কোনো কিনারা হলো না। মনের মধ্যে রহস্যটা রয়েই গেল। এত সহজে হার মানলে চলবে না, এটাও বুঝেছে। ওরা ভালো কোনো কাজ করছে না, অতগুলো তাজা প্রাণ তাহলে যেত না। মহুয়া নিঃসন্দেহ ওরা কালা জাদু বা কোনো ভয়ঙ্কর তন্ত্রমন্ত্রবিদ্যার আরাধনা করছে, এবং এই বিষয়ে অনেকটাই এগিয়েছে। কেননা নিশি বৌদি আর ভাইয়ের স্পর্শে ওর মধ্যে যে বিদ্যুৎ তরঙ্গের মতো একটা শক্তি সারা শরীরের বল কিছুটা হ্রাস করেছে, সেটা ও মালুম পেয়েছে। পুলিশ কিছু করবে না, কেননা প্রমাণ ছাড়া ওরা এগোবে না। যা করার ওকে রিনাকে নিয়েই করতে হবে। সন্ধে হয়ে গেছে অনেক আগেই। বাড়ির বারান্দায় বসে এইসব কথাই ভাবছিল। বাড়িতে ও আজ একা। বাবা মা বিকেলবেলাতেই গেছে বলাই কাকার বাড়ি, ওখানে রাত্রে খেয়ে দিয়ে ফিরবে। অনেকবার ওকেও যেতে বলেছিল, মৌ নিজেই এড়িয়ে গেছে। অমলও অনেক আগেই বেপাত্তা। এই সুযোগটা ও সদ্ব্যবহার করতে চাইছে। রিনাকে নিয়ে একবার শ্মশানের দিকে যাবে, কেননা ওর ভাইও জাদুটোনার দলে ভিড়েছে। ওর চোখ হঠাৎ পড়ল একটু দূরে মাঠটার দিকে। অন্ধকার বড় মাঠটায় একটা জ্বলন্ত শরীর দুহাত দুদিকে চিকিয়ে ছুটে বেড়াচ্ছে। এইরকম বুক কাঁপানো দৃশ্য কোনো দিন দেখেনি। অতি সাহসী মহিলার সারা শরীরের রক্ত যেন জমাট বেঁধে গেল। ওর কাছে মায়ের ফোনটা ছিল। তাড়াতাড়ি রিনাকে ঘটনাটা জানিয়ে চলে আসতে বলল। এখনই মাঠে না গেলে লোকটাকে আর বাঁচানো যাবে না। যদিও জানে না ওই জ্বলন্ত দেহটাকে কিভাবে বাঁচাবে। গ্রামাঞ্চলে এখনো সন্ধ্যের পর কাউকে পাওয়া যায় না।
তার উপর কিছুদিন ধরে ভৌতিক ঘটনাগুলো গ্রামবাসীদের মনে ভয় জন্ম দিয়েছে। কেউ সারা শরীরে আগুন ধরিয়ে দিল। নিশিবৌদিদের কাজ নয় তো? রিনার আসার জন্য অপেক্ষা করলে দেরি হয়ে যাবে। প্রাণ বাঁচাবার তাগিদে পাগলের মতো লোকটা দৌড়চ্ছে। মনে হয় ইতিমধ্যে সদ্যটা গলে গেছে, কেননা ওই জ্বলন্ত শরীরটা গোল হয়ে পাক খাচ্ছে। দেখে মনে হচ্ছে হোলির আগের দিন এই মাঠে ন্যাড়াপোড়া জ্বালানো হয়েছিল, সেটাই যেন জ্যান্ত হয়ে দৌড়ে বেড়াচ্ছে। নিজের অজান্তে একটা আতঙ্ককে জড়িয়ে ধরল। ও কখন যেন মাঠের কাছে চলে এসেছে। এখন এই আগুনের লেলিয়ার শিখায় স্পষ্ট লোকটাকে দেখতে পাচ্ছে। কি বিভৎস দৃশ্য! সবাই দেখল ওটা লোক নয়, সেই কয়েকদিন আগেকার জ্বলন্ত ন্যাড়াপোড়ার মূর্তিটা। দুদিকে লম্বা লম্বা হাত ছড়িয়ে রয়েছে, মাথার বদলে রয়েছে সেই ভুসো মাখানো কালো বড় হাঁড়িটা। সাদা দাঁতগুলো মূলোর মতো বার করে হিহি করে হাসছে। মহুয়ার মনে হলো ওই বিরাট জ্বলন্ত মূর্তিটা যদি দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে, তাহলে তো এমনিতেই আগুনে পুড়ে মরে যাবে। এইভাবে কি ওরা ওকে জ্যান্ত পুড়িয়ে মারতে চায়? যেমন করে জলে ডুবিয়ে কতগুলো ছেলেকে মেরে ফেলল। কত বলি বা প্রাণ ওদের চাই সিদ্ধি লাভের জন্য। এর শেষ কোথায়? না, এখনো আসেনি। অবশ্য এলেও কোনো হেরফের ঘটতো না। এবারে দেখলো মূর্তিটা ওর দিকেই ছুটে আসছে। শিউরে উঠল। আগুনের উত্তাপ ও উপলব্ধি করতে পারছে। জীবনে এই প্রথম সামনে সাক্ষাৎ মৃত্যুকে দেখতে পাচ্ছে। ও কি করবে ভেবে পাচ্ছে না। শরীরের কোনো ইন্দ্রিয় কাজ করছে না। তবে কি মহুয়ার জীবনে আজই শেষ দিন? আরো কাছে চলে এসেছে কালান্তক মৃত্যু। আগুনের শিখায় আচমকা চোখে পড়ল মাঠের পাশে গোলাকার হয়ে বসে আছে কতগুলো মানুষ। ওকে বাঁচাতে নিশ্চয়ই ওরা সাহায্য করবে। মৃত্যু ভয়ে এক দৌড়ে ওদের সামনে গিয়ে পড়ল। পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখল মোহ। গোল হয়ে বসে থাকার জন্য হ্যারিকেনটা দেখতে পায়নি ও। ওই আলোতে দেখতে পেল নিশি বৌদি, সুধীরদা, অমল, বিপুল, আরো দুজন ছেলে বসে রয়েছে। এবার হৃৎপিণ্ডটা ওর তুলে উঠল। এক বিপদ থেকে রক্ষা পাবার জন্য মহা বিপদে পড়া। নিশি বৌদি খিলখিল করে হেসে উঠল। এই তো আমাদের শিকার নিজের পায়ে হেঁটেই এসে পৌঁছেছে। ও এদিক ওদিক তাকিয়ে জ্বলন্ত মূর্তিটা দেখতে পেল না। যেন অন্ধকারের জীব অন্ধকারেই মিলিয়ে গেছে। ও মনে মনে ভগবানকে ডাকছে এর মধ্যে যেন রিনা না এসে পড়ে। এতগুলো কালো মন্ত্রধারীদের হাত থেকে দুজনেই বাঁচবে না। নিজেদের মায়ের পেটের ভাই যখন বিরুদ্ধে। সুধীরদা সাদা দাঁত বার করে হাসলো। সুন্দরী, জ্বলন্ত নেড়া খুঁজছ? ওটা হলো আমাদের শিকার ধরার টোপ। এবার সবাই দাঁড়িয়ে উঠল। মহুয়ার হাতটা খপ করে নিশি ধরে টানতে টানতে ঝোপঝাড় ভেঙে শ্মশানের দিকে চলতে লাগলো। চারপাশে বাকিরাও চলল, যেন বলির পাঠা নিয়ে চলেছে বলি চড়াবার জন্য। মোয়ের বাড়ির কথা মনে পড়ল। ওরা জানতেও পারবে না। তবু মনে সান্ত্বনা, রিনা প্রাণে বাঁচল। ও জেনে গেছে ওর মৃত্যু এখন সময়ের অপেক্ষা। পালাবার চেষ্টা করেও লাভ হবে না। ওদের মন্ত্রের ক্ষমতা একটু আগেই দেখেছে। শ্মশানের পাশের পরিত্যক্ত ঘরটার মধ্যে এনে ওকে ঢোকালো। সেখানে হোমের আগুনের মতো কতকগুলো কাঠ জ্বলছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানাবিধ তন্ত্রের উপকরণ। দুটো করটি, একটা থালায় লাল সিঁদুর, কয়েকটা মানুষের হাতের হাড় আর দুটো কালো গলা কাটা পালক শুদ্ধ মোড়ক। একটু আগে বোধহয় কাটা হয়েছে, কেননা গলা দিয়ে এখনো চুইয়ে লাল রক্ত বেরোচ্ছে। সুধীরদা আঙুল দিয়ে সেই টাটকা রক্ত নিয়ে মোয়ের কপালে একটা প্রতীক চিহ্ন জোর করে এঁকে দিল। ওর সারা শরীরটা ঘুলিয়ে উঠল। মনে হলো বমি করে ফেলবে। ও দেখল প্রত্যেকের মাথায় একই প্রতীক আঁকা। নিশিবুদি এবার দাঁত কিরিমির করে বলে উঠল, না, আর বেশি দেরি করে লাভ নেই, সময় উপস্থিত। পাশে রাখা একটা কালো কাপড় তুলে নিয়ে ও
ওকে একটু আড়ালে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল। বাধা দিতে গিয়েও দিল না, কেননা নিশি বৌদির চোখ মুখ যেন ভয়ঙ্কর এক সাপদের আকার ধারণ করেছে। এবার ওকে নিয়ে এসে হোমের আগুনের কাছে বসালো। শেষ সময় মৌ একবার ভাইয়ের মুখের দিকে তাকালো। অমল যেন মরা মানুষ, এক দৃষ্টে আগুনের দিকে তাকিয়ে আছে, সম্পূর্ণ যেন সম্মোহিত। সুধীরদার গম্ভীর স্বর কানে এলো, আমার মন্ত্র পড়া শেষ হলেই তোরা সবাই মিলে এই মেয়েটার মাথাটা ধরে ওই আগুনের গর্তে ঢুকিয়ে দিবি। ওরা সম্মোহিতের মতো মাথা নাড়ল। ময়ের গাটা হিম হয়ে গেল। জ্যান্ত অবস্থায় আগুনে তার মাথা ঢুকাবে, ভয়ের শিহরণ মনকে অবশ করে দিল। তার মানে যতক্ষণ মন্ত্র চলবে ততক্ষণই জীবন। মন্ত্রের সাথে নিশি বৌদির এলো চুলে বনবন করে মাথা ঘোরানো শুরু হলো। সেসব ডাকিং বিদ্যা, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা ও বই আর সিনেমায় দেখেছে, কিন্তু এই অভিজ্ঞতা যে ওর জীবনে হবে কল্পনাও করতে পারে না। অবশ্য তার এই অভিজ্ঞতা সে কারোর সাথে শেয়ার করতে পারবে না, কেননা ও বুঝতে পারছে ভয়ঙ্কর মৃত্যু হামাগুড়ি দিয়ে ক্রমশ এগিয়ে আসছে। মন্ত্র শেষ হবার সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা আচমকা জোর ধাক্কায় খুলে গেল। ভারী পুলিশি বুটের শব্দে জায়গাটা ভরে গেল। জনআষ্টেক আর্ম পুলিশ আর দুজন অফিসার বন্দুক উঁচিয়ে ঘরে ঢুকলো। ওদের পেছনে রিনা। মহুয়া যেন জীবনের মাটিতে পা ফেললো। প্রত্যেককে গ্রেপ্তার করে জিপে তোলা হলো। পুলিশ অফিসার মিস্টার সোম বললেন, আমরা অনেক দিন এই গ্রুপটার দিকে নজর রাখছিলাম। নাটের গুরু হলো এই দুজন। সুধীর আর নিশির দিকে ইঙ্গিত করল। ড্রাগ বিক্রি এদের পেশা। ওই তন্ত্রমন্ত্রের আড়ালে এখানকার ছেলে মেয়েদের নেশা ধরাতো, আবার এদের দিয়েই বেচাতো। যারা শুনতো না তাদের অকাল মৃত্যু ঘটত। আপনাদের সাহসিকতার জন্যই হাতে নাতে এদের ধরা সম্ভব হলো। মৌ আর রিনা অফিসারকে অনুরোধ করল তাদের ভাইদের একটু দেখতে। মিস্টার সোম বললেন, চেষ্টা করব যথাসাধ্য। একটা বাক্স থেকে উদ্ধার হলো ছোট ছোট প্যাকেটে ভরা সাদা পাউডারের মতো জিনিস। অফিসার একটা প্যাকেট ভাঙতেই মহু আর রিনার নাকে সেই পরিচিত মাথা ঝিমঝিম করা গন্ধটা ভেসে এলো। মৌ চিন্তিত মুখে প্রশ্ন করল, ওই গন্ধের ব্যাপারটা না হয় বোঝা গেল, কিন্তু মাঠের অন্ধকারের ওই জ্বলন্ত মূর্তিটা আর তাছাড়া নিশি বৌদির ওই স্পর্শে একটা আকর্ষণের অনুভূতি। অফিসার হাসল। সিনেমাতে ডামিগুলো কি করে গায়ে আগুন ধরায়? একরকম কেমিক্যাল পাওয়া যায়। তাছাড়া ওই মহিলার আকর্ষণ, এর জন্য একটু সম্মোহন আর ব্যাটারি চালিত বিদ্যুৎ ছোঁড়ার কায়দা রপ্ত করতে পারলেই পুরো ব্যাপারটা একেবারে জমে ক্ষীর হয়েছেও। তাই তবে একদিনের মধ্যে দেবাদেবীর পেট থেকে বাকি কথা বার করে নেব, 3rd ডিগ্রি অ্যাপ্লাই করে। এবার চলুন আপনাদের বাড়ি পৌঁছে দিই। মিস্টার সোম ওদের দুজনকে পুলিশি কায়দায় স্যালুট জানিয়ে বলল, আপনার বন্ধু রীনা দেবী ঠিক সময় আমাদের কাছে এসেছিলেন। আমাদের একটু আসতে দেরি হলে আপনাকে বাঁচানো যেত না। সত্যি আমরা চাই আপনাদের মতো মেয়ে যেন ঘরে ঘরে জন্মায়, তাহলে বিভিন্ন রকম অপরাধ করতে অপরাধীরা একটু চিন্তা করবে। সকালে ঘুম থেকে উঠে মহু আশ্চর্য হয়ে গেল। সারা বিজনপুর যেন ওর বাড়ির সামনে ভিড় করেছে। তার মানে এরই মধ্যে খবরটা সবাই লোকমুখে জেনে ফেলেছে, তাই এসেছে তাদের এই গ্রামের সাহসী মেয়ে দুটোকে দেখবে বলে। বেশ কিছু রিপোর্টারও আছে। মৌ রিনাকে ডেকে নিয়ে এসে বলল, একটু বাদেই খবরটা রাষ্ট্র হয়ে যাবে। তার আগে আমার কয়েকজন প্রিয় বন্ধু আছে, যেমন তীর্থা, চিকন, কাকলি, সাথী, ওদের একটু জানিয়ে নি। নমস্কার, আমি সুপ্রিয় সেনগুপ্ত। আমার ভালো লাগা ও ভালোবাসা দিয়ে তৈরি কারিগরি কবিয়াল। আমার ভালো লাগা যদি আপনার ভালো লাগাকেও ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন ইউটিউবে। আপনার সাবস্ক্রাইবেই পরিচিত হবে কারিগরি কবিয়াল। নমস্কার।